বিদেশে থেকে বোতাম টেপেন আর ঘটনা ঘটে রাজধানী ঢাকায়। বিদেশে থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে দেশের শীর্ষ সন্ত্রাসীরা, কিন্তু কিভাবে? এই নিয়ে আজকে আলাপ করব বার্তা কক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের ছাপা পত্রিকায় প্রথম পাতায় আপনার প্রতিবেদন এসছে এবং এটি 3 পর্বের প্রথম পর্ব আজকে ছাপলো এবং কালকে এবং পরশু বাকি 2টি পর্ব আমরা পড়ে ফেলতে পারবো। এর শিরোনাম বিদেশে থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা। মানে আমি যদি অনেক বছর আগের কথা বলি, খুব অনেক বেশি আগেও না, সেই সময় কিন্তু দেখা যেত যে সন্ত্রাসীদের কর্মকাণ্ড মানে বিষয়টা অনেক ওপেন ছিল। তারপরে ধীরে ধীরে এটা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আসলো। আপনার প্রতিবেদনের শুরুতেই আপনি এটি বেশ চমৎকারভাবে লিখেছেন যে পিচ্চি হান্নানের যে ক্রসফায়ারের বিষয়টি হলো এবং এরপরে যে একটা এদের বিরুদ্ধে একটা অভিযান শুরু হলো, তারপরে কিন্তু এত ওপেনলি এসব আমরা কিছুটা কমই দেখতে পাই। কিন্তু আপনার প্রতিবেদন থেকে যেটি বেরিয়ে এসেছে যে এই সন্ত্রাসীদের অনেকে এক একজন তো এক এক জায়গায় আছেন, সেটি আপনার কাছে জেনেই নিব। কেউ কেউ আবার বিদেশ থেকে বাংলাদেশে অপরাধ সংগঠিত করছেন। এটা আসলে কিভাবে? আমরা কাজ করেছিলাম নিকিতা মূলত 30 জন শিশু সন্ত্রাসীকে নিয়ে। আমাদের অনুসন্ধানটা তাদের 30 জনকে নিয়ে ছিল। এর মধ্যে 17 জন তারা বিদেশে আছেন। এবং বিদেশে থাকা অপরাধীদের ক্ষেত্রে আমরা যেই প্রবণতাটা লক্ষ্য করেছি সেটি হলো যে যখন তারা বিদেশে চলে যায়, তারা ওই দেশে নির্দিষ্ট কোনো দেশে তারা সেখানে আশ্রয় নেয় কয়েকটি ভাবে। একটি হচ্ছে সেখানে তারা অনেক ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়, কেউ কারো সেখানে সিটিজেনশিপ হয়েছে, নাগরিকত্ব নিয়েছেন। কেউ আবার আছেন এক দেশে কিন্তু তার যে পাসপোর্টটি সেটি ভিন্ন একটি দেশের পাসপোর্ট নিয়ে তিনি সেখানে আছেন। মানে তিনি বাংলাদেশি নাগরিক হিসাবে ওই দেশে তাকে আর তারা ধরছে না, কারণ তার যে নাগরিকত্ব এবং তার যে পাসপোর্ট সেটি ভিন্ন একটি দেশে। তো এই প্রেক্ষাপটে যখন তারা বিদেশে আছেন এবং দেশে থেকে তারা নিয়ন্ত্রণটা কিভাবে করছেন, নিয়ন্ত্রণটা হচ্ছে কয়েকটি ভাবে। একটি হচ্ছে যে প্রথমত তাদের হয়ে দেশে একটা গ্রুপ কাজ করে যারা বিভিন্ন ধরনের খুন, চাঁদাবাজি, চাঁদা চাইতে যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাদের উপরে হামলা, তাদেরকে ভয় দেখানো, এই ধরনের পরিবেশগুলো যারা তৈরি করে। এর সাথে যদি একটা প্রশ্ন জুড়ে দেই আব্দুল ভাই, মানে এই যে এই শিশু সন্ত্রাসীদের যে তৎপরতা, তাদের মূল লক্ষ্যগুলো আসলে কি কি? মানে তাদের টার্গেট কি? শিশু সন্ত্রাসীরা মূলত যারা দেশের বাইরে এখন আছেন তারা মূল কাজ হচ্ছে অর্থ উপার্জন, অর্থ আদায় করা, চাঁদাবাজি করা। যদি আমি সহজ করে বলি, সেই চাঁদাবাজির জন্য একটা বড় কাজ হচ্ছে তাদের আতঙ্ক তৈরি করা, ভয় তৈরি করা মানুষের মনে। তারা সেই ভয়টা তৈরি করতে চায় এবং ভয় তৈরি করার জন্যই মূলত, এবং ওই টাকাটা যে চাঁদার অর্থটা সেটা আদায় করার জন্যই তারা এই পরিবেশটা তৈরি করে। এবং আমরা দেখি যে যেই টাকাগুলো বাংলাদেশ থেকে আদায় করা হয় হুন্ডির মাধ্যমে, এর একটা টাকা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে, এই সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে কিভাবে করে। আমরা এই কাজটি করতে গিয়ে আমরা দেখেছি যে এর জন্য তাদের কিছু নির্দিষ্ট জায়গা আছে। জায়গাগুলো কি? এক নম্বর হচ্ছে যে নির্মাণ কাজ। যে ঢাকায় যে ধরনের কোনো ধরনের নির্মাণ কাজ হলো, ভবনের নির্মাণ কাজ বা এই ধরনের যে নির্মাণ কাজগুলো আছে সেই কাজগুলো তাদের একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে গার্মেন্টসের যে ব্যবসা, ঝুট ব্যবসা বিশেষ করে, যেটা সেই ব্যবসা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা দেখেছি কখনো কখনো ঠিকাদারি যে প্রতিষ্ঠান বা ঠিকাদারি যে উন্নয়ন কাজগুলো যেগুলো হয় সেই উন্নয়ন কাজের থেকে হয়। এরপরে ফুটপাতের যে চাঁদা, যেটা আমরা খুব স্বাভাবিকভাবে দেখি যে ফুটপাতে দোকান বসছে, সেই চাঁদা যায়। পরিবহনের যে স্ট্যান্ড, যে বিভিন্ন জায়গায় বাস স্টপেজ এবং হচ্ছে যে এই ধরনের যে স্ট্যান্ডগুলো আছে, লেগুনা স্ট্যান্ড থাকে, লেগুনার যেই লাইনে চলে সেই লেগুনাগুলো, এইরকম বিভিন্ন জায়গাগুলো থেকে এই টাকাগুলো ওঠে এবং সেই টাকাগুলো উঠে এবং সেটা তাদের যে সহযোগীরা তারাই টাকাগুলো সংগ্রহ করে এবং সেই টাকাগুলো বিদেশে যারা সন্ত্রাসী আছে তাদের কাছে পাঠায়। এখন কথা হচ্ছে যে এটা তারা কিভাবে করে, এই টাকাটা কিভাবে, কারণ অনেক নির্মাণ কাজ দিতে হয়, আমি কিভাবে করব। তো আমরা যে অঞ্চলগুলো, আমরা যখন কাজ করেছি পুরো ঢাকা নিয়ে, আমরা কিছু অঞ্চলে এই প্রবণতা বেশি দেখেছি। এক এক অঞ্চলে এক এক ধরনের প্রবণতা আছে। যেমন আমরা এবং এক এক অঞ্চলে এক এক জনের প্রভাব আছে, এক এক জনের প্রভাব আছে।
এই বিষয়টা আমরা অনেক আগে থেকেই জানি, সেটিও আপনার প্রতিবেদনে উঠে এসেছে। এই যে বেশ কিছু নাম তো না বললেই নয়, মিরপুরের শাহাদাত, এরপরে রয়েছে জাফর আহমেদ, জিশান আহমেদ, এরা দুই ভাই। মানে এক এক এলাকায় যে এক একজনের আধিপত্য, এটা কিন্তু দেশে থাকা অবস্থায়ও যেরকম ছিল, দেশের বাইরে থেকেও কিন্তু ওই এলাকা ধরেই তারা এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। এলাকা ভিত্তিক নিয়ন্ত্রণটা আসলে এখানে, এই নিয়ন্ত্রণটার পেছনেও একটা গল্প আছে। নিয়ন্ত্রণটা হচ্ছে যে যার যে অঞ্চল কেন্দ্রিক বেড়ে ওঠা এবং যারা যে অঞ্চলে বিদেশে যখন পালিয়ে যায় তার আগে যে এলাকাতে ছিলেন, মূলত তার নিয়ন্ত্রণগুলো সেই এলাকাতেই হয়। তবে এর বাইরেও কিছু চিত্র আমরা দেখেছি, যেমন জিসানের মূল নিয়ন্ত্রণ ছিল কিন্তু একটা সময় মতিঝিল অঞ্চল, মতিঝিল, শাহজাহানপুর, এই অঞ্চলটা কিন্তু জিসানের মূল নিয়ন্ত্রণের জায়গা ছিল। বাট আমরা একটা চিত্র দেখেছি যে জিসান এখন দুবাই আছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। কিন্তু আমরা যখন বাড্ডায় গিয়েছি, বাড্ডায় কিন্তু আমরা দেখেছি যে সেখানেও জিসানের একটা নিয়ন্ত্রণ সেখানে আছে। এইরকম এলাকার বাইরে কিছু কিছু জায়গায় কিছু কিছু নিয়ন্ত্রণ জায়গায় প্রতিষ্ঠা হয়েছে, বাট সেই চিত্রটা কম। কিন্তু এলাকা ভিত্তিক যে যখন যে এলাকাতে ছিল, পরবর্তীতে গিয়েও আমরা সেই চিত্রটাই দেখেছি। যেমন মোহাম্মদপুর অঞ্চলে আমরা দেখেছি যে সেখানে নবী হোসেন যিনি থাইল্যান্ডে আছেন, তার ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্মাণ কাজের যে চাঁদা, সেখানে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন যে নির্মাণ কাজের চাঁদার দিকে মনোযোগ তার বেশি এবং সেই টাকাটা তার কাছে বেশি যায়। আবার যখন আমরা মিরপুরে কাজ করেছি, মিরপুরে দেখেছি যে তাজ নামে একজন আছেন, তার কাছে যায় ফুটপাতের টাকাও তার কাছে যায়, আমরা এই চিত্র দেখেছি। আবার যখন আমরা মতিঝিলে চলে আসলাম, মতিঝিলে আমরা কি দেখতে পেলাম যে সেখানে কিন্তু এই আমরা যেটা বলছিলাম যে একটা সময় প্রচুর আন্ডারওয়ার্ল্ড, যেটাকে আমরা বলছি অপরাধ জগৎ, একটা সময় সেটাকে প্রচুর সরগরম ছিল। সেখানে মাঝে মাঝে আমরা শুনতাম যে গোলাগুলি হচ্ছে, এক গ্রুপ আর গ্রুপকে গুলি করছে, প্রতিপক্ষকে মেরে ফেলছে। কিন্তু সেই জায়গাটার থেকে বের হয়ে এসে এখন কিন্তু কোথাও কোথাও তারা কিন্তু সমঝোতায় আছে, সমঝোতার মাধ্যমে কাজগুলো করছে। তো সেটা করতে গিয়ে দেখা গেল যে মিরপুরে যে অঞ্চলে যারাই তাদের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তারা যদি মনে করে যে এই অঞ্চলে তার জন্য আমি কাজ করতে পারছি না, আমার ভাগ কম পড়ে যাচ্ছে, তখন সেই অঞ্চলে যে তারা সেখানে কিন্তু খুনের ঘটনাও ঘটাচ্ছে। যেমন মিরপুরে যে মতিঝিলে যে টিপু মার্ডার, জাহিদুল ইসলাম টিপু মার্ডার আওয়ামী লীগ নেতা ছিলেন, তার যে হত্যার ঘটনা, সেই ঘটনায় কিন্তু যখন তদন্ত হয়েছে, সেটা তখন সামনে এসছে যে ওই এলাকার যে চাঁদাবাজির যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ করতে গিয়েই শীর্ষ সন্ত্রাসী জিসান এবং মানিক, তাদের যে সমন্বয়ে এই খুনের ঘটনাটা ঘটে। এইভাবে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক যে অপরাধগুলো হয়েছে, অঞ্চল ভিত্তিক অপরাধের আলাদা আলাদা ধরন আছে, কিন্তু এখন কথা হচ্ছে কিভাবে করে, কেন তাকেই টার্গেট করা হয়, এইটা তারা টার্গেট নির্ধারণ করে কিভাবে। তো এই জায়গাটায় আমরা কাজ করে যেটা পেয়েছি যে দেশে তাদের হয়ে যারা কাজ করে তারা ঠিক করে দেয়, তারা খোঁজ দেয় যে এই জায়গাটাতে একটা নির্মাণ কাজ হচ্ছে, এই জায়গাটাতে একটা উন্নয়ন কাজ হচ্ছে, অথবা এই জায়গাটাতে যদি আমরা কথা বলি আমরা ভালো একটা টাকা নিতে পারবো। এই জায়গাটা আগে তারা সেখানে এক ধরনের রেকি করে এবং তারা এটা বলে যে সম্ভাব্যতা তাদেরকে জানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে। তখন শীর্ষ সন্ত্রাসীরা কখনো কখনো তাদের যারা দেশীয় সহযোগী আছে তাদেরকে বলে যে তোমরা যাও গিয়ে আমার কথা বলো। যে বললে অনেকে আছে যে চুপচাপ করে টাকাটা দিয়ে দেয়, চাঁদার টাকা দিয়ে দেয়, তারা জানাতেও চায় না, কথাও বলতে চায় না, যদি বলে তাহলে আবার কোন বিপদে পড়ে সেই চিন্তা থেকে, মানে কোনো ভাবে কোনো ঝামেলা জড়াতে চায় না। মাহমুদুল ভাই, আমরাও মোটামুটি শেষের দিকে এসেছি, কিন্তু তারপরে দুটো বিষয় আসলে এই প্রতিবেদনটি এত বেশি বড়, আরো অনেক প্রশ্ন রয়ে গেছে। আমার দুটি বিষয় একটু ছোট করে যদি জানতে চাই, একটি তো হচ্ছে একটা ধরন বা একটা টার্গেট আমরা মোটামুটি বুঝতে পারলাম, ক্লিয়ার হলাম। আরেকটি হচ্ছে যে অনেকে তো ভয়ে বলতেই চান না, কেউ হয়তো বলে কিন্তু এই যে বলে ফেললে আবার কোনো ঝামেলা হবে কিনা বা কোনো হুমকি হবে কিনা, এসব এড়ানোর জন্য এটা বলতে চায় না। এই দলটির আসলে কি হবে, মানে এভাবে না বলে কতদিন থাকবে? এবং আরেকটি বিষয় যে এদের আসলে কি করা হবে, মানে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশেষ করে যারা মানে ধরাছোঁয়ার মধ্যে আছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই হচ্ছে, কাজ করা হচ্ছে, সেটিও দেখেছি আপনার প্রতিবেদনে। কিন্তু যারা ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকে কিভাবে, তাদের বিরুদ্ধে আসলে কি করতে হবে? আরেকটি বিষয় একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে
মাহমুদুল হাসানের প্রতিবেদন বলছে যে ঢাকার যে 30 শীর্ষ সন্ত্রাসী এর মধ্যে 17 জন এখন বিদেশে এবং কারাগারে 7 জন, মারা গেছেন 4 জন, অবস্থান জানা যায়নি 2 জনের। আমার প্রশ্নের উত্তর দিয়ে যদি একটু শেষ করি। সেটা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীদের পুঁজি কি, তাদের যে এই যে চাঁদাবাজিটা হয় এটার পুঁজি কি? তাদের পুঁজি হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা, এবং এই ভয়টা দিয়েই হচ্ছে তারা এই কাজগুলো করছে। সব জায়গাতে চিত্র কিন্তু একই। কথা হচ্ছে যে আমরা এমনও ঘটনা পেয়েছি একই এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসীর আমি অন্তত 7-8টি কেস পেয়েছি যে তিনি চাঁদাবাজি করেছেন, মানুষের থেকে টাকা নিয়েছেন, নির্মাণ কাছ থেকে টাকা নিয়েছেন, হুমকি দিয়ে টাকা নিয়েছেন, কিন্তু ওই সন্ত্রাসীর বিরুদ্ধে গত 2 বছরে কোনো জিডি বা মামলার ঘটনা ঘটেনি। এখন কথা হচ্ছে কেন? ভুক্তভোগীদের কথা কেন? তারা মনে করে যে যদি বলে আমি কোনো বিপদে পড়ি, সেই বিপদে তারা পড়তে চায় না। এবং এক্ষেত্রে যেটা ব্যাপার, যে আপনি যেটা বললেন যে কিভাবে কমানো যাবে, সেটা হচ্ছে আস্থার জায়গা তৈরি করা। আস্থার জায়গাটা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যেই সন্ত্রাসীরা দেশের বাইরে আছে তাদেরকে ফেরানোর ক্ষেত্রে কি করা যায় সেই জায়গাটি নিয়ে কাজ করা। এবং আমার কাছে যেটা আমি কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তি আমাদের সাথে ভারতে আছে, থাইল্যান্ডের আছে, আমরা তাদের বন্দি আমরা যারা আছেন আমরা নিয়ে আসতে পারি। অনেকের সাথে আমাদের চুক্তিও নাই, কিন্তু পারস্পরিক যে সম্পর্কের জায়গায়, দেশীয় আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক, সেই জায়গা থেকে আমরা আসামি এনেছি। এই ধরনের উদাহরণও আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারপোলের রেড নোটিস, তো এটি অনেক ক্ষেত্রে এটা আমরা নামমাত্র একটি ব্যাপার আমরা হিসাবে আমরা দেখি। সেটি এই কারণেই দেখেছি কারণ রেড নোটিস ভুক্ত অনেক আসামিকে কিন্তু আমরা এখন দেশের বাইরে আছে এবং তাদের তৎপরতা কিন্তু অনেকটা প্রকাশ্যই। এবং আমি এমনও 2 জন সন্ত্রাসীর কথা জানি যাদের সঙ্গে যোগাযোগ আছে, এমন ব্যক্তিদের সঙ্গে আমাদের কথা হয়েছে যে তারাও আমাদেরকে বলেছেন যে তারা যে খুব লুকোচুরির জীবনযাপন, তারা যে নিজেদেরকে খুব গোপন করে রাখেন, আড়াল করে রাখেন, সবসময় চিত্রটি কিন্তু এমন নয়। কখনো কখনো আমরা দেখেছি যে চিত্রটি হচ্ছে যে তারা দেশের বাইরে কিন্তু অনেকটা প্রকাশ্যেই চলাফেরা করছেন। তো সেই জায়গা থেকে আমরা কেন ফেরাতে পারছি না? আমাদের এই চ্যালেঞ্জগুলো কোথায়? যদি তাদের অন্য দেশে নাগরিকত্ব থাকে, যে দেশে নাগরিকত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে ফেরানো যায়, এই জায়গাগুলো নিয়ে বেশি কাজ করা প্রয়োজন। কারণ বিদেশে থাকা শিশু সন্ত্রাসীদের সবচেয়ে বড় ভয়ের জায়গাটা হচ্ছে দেশে যারা আছেন, যারা কারাগারে আছেন, তাদের সবকিছুর পরেও তারা দেশেই আছেন এবং একটা জবাবদিহিতার জায়গা কিন্তু তৈরি করার সুযোগ যে কোনো সময় আছে আমাদের কাছে। আর বিদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেই সুযোগটি কিন্তু সবসময় আমরা ওইভাবে আমাদের নেই। আমরা চাইলেই কিন্তু যখনই ইচ্ছা তাকে আমি ধরতে পারবো এমন সুযোগটিও নেই। এ কারণে এখানে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করে এবং আসামিদের, শীর্ষ সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে সে কোথায় অবস্থান, কিভাবে আছে, তার কার্যক্রমকে আরও বেশি নজরদারির মধ্যে এনে কিভাবে ফেরানো যায়, আমার মনে হয় যে সেই চিন্তাটা করা সবচেয়ে বেশি জরুরি, অনেক বেশি জরুরি। মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে সামনে নিশ্চয়ই আরো বিস্তারিত আলাপ হবে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। আমরা আলাপ করলাম বিদেশ থেকে নির্দেশনা অপরাধ হচ্ছে দেশে। আপনি কি ভাবছেন? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।